আমাদের রাজনীতি ২০২৫ সনের ডিসেম্বর মাসে এসে যেভাবে ঘন ঘন বাক পরিবর্তন করছে, আমাদের দেশে বর্ষাকালে পদ্মা নদীতে যখন বন্যা হয়, সেই বন্যার সময় পদ্মার তীরবর্তী অঞ্চলে যে ভাঙন দেখা দেয়, যখন পদ্মা তীরের মানুষগুলোর জীবন জীবিকা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়, প্রত্যেকটি রাত বিনিদ্র কাটে, এই বুঝি তার বসতভিটা ভেঙে পদ্মা গর্ভে বিলীন হয়ে গেল। এই যেটা আতঙ্ক আমাদের পদ্মাপাড়ের মানুষদের, যে সারাটি বছর তাড়িত করে, বর্ষার আতঙ্ক যেভাবে তাদেরকে তাড়িত করে, আর বর্ষা মৌসুমে এসে চারিদিকে যখন প্লাবিত হয়, তখন যেভাবে তারা ঠিক ওই বিপদের মধ্যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বসত ভিটে আঁকড়ে ধরে। আর যখন ভয়াল পদ্মার করাল গ্রাসে জায়গা জমি বাড়ি ঘর গাছপালা থেকে শুরু করে এমনকি মসজিদ মন্দির পর্যন্ত পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়, তখন পদ্মাপাড়ের মানুষের যে হাহাকার, তার যে আরতি, এটি কেবলমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন। আর যারা কবি সাহিত্যিক তারা সেটা ভাষায় বা লিখনীতে প্রকাশ করতে পারবেন। আমজনতার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। তদ্রূপ আমাদের এই সময়টিতে পুরো দেশের রাজনীতি এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট অর্থনীতি, রাজনীতির সাথে সংশ্লিষ্ট সামাজিক সম্পর্ক, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ধর্ম কর্ম, বিয়ে শাদী, আচার আচরণ, একেবারে সব কিছু গত 15টি মাসে ঠিক সেই অবস্থায় আছে যেভাবে বর্ষাকালে পদ্মাপাড়ের মানুষ নদী ভাঙনের আশঙ্কায় থাকে। ধরুন, এই গত 15 মাসে যা কিছু ঘটেছে, মেয়ের বিয়ে হচ্ছে, পিতা আওয়ামী লীগ করে, তো পরিস্থিতির কারণে তিনি পলাতক আছেন। বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎ করে যারা মব সৃষ্টিকারী তারা এলেন, এসে বিয়েটা ভেঙে দিলেন। যারা আয়োজক ছিলেন তাদেরকে মারধর করলেন, যারা বরযাত্রী এসেছিলেন তাদেরকে ধাওয়া দেওয়া হলো, তারা পালিয়ে গেলেন। এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। এরকম অসংখ্য ঘটনা, যেগুলো যদি আমি বলতে চাই রীতিমতো মহাকাব্য রচিত হয়ে যাবে। আমরা যারা 70-এর দশকে বালকবেলা কাটিয়েছি, আমাদের কাছে একজন শিক্ষক, তা তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক হন কিংবা হাই স্কুল, এই দুটো প্রতিষ্ঠানে যারা শিক্ষক মণ্ডলী ছিলেন তাদেরকে আমরা মনে করতাম বটবৃক্ষ। আর কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি, তখন শিক্ষক মণ্ডলীদেরকে মনে হতো দূর আকাশের নক্ষত্র মণ্ডলী, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না, কেবল দূর থেকে তাদের আলোক বর্তিকার যে বিকিরণ, এটাকে অনুভব করা যায়, এটিকে ধারণ করা যায়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে আমরা ওই জমানাতে অমনি মনে করতাম। কোন একজন শিক্ষকের সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বলা, তারপরে তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করা ইত্যাদি, মানে কলেজ জীবনে, স্কুল জীবনে এগুলো কল্পনাই করা যায় না। আর স্কুলে এবং প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে যে শিক্ষকদের সঙ্গে আমাদের মমত্ব হতো, সেটা হলো তাদের পিতৃসুলভ আচরণের জন্য। কেউ হয়তো ক লিখতে পারে, তো খটা লিখতে খুব কষ্ট হচ্ছে, তো অনেক শিক্ষক ঠিক পিতার ভূমিকায় বা মায়ের ভূমিকায় কাছাকাছি এলেন। এবং একইভাবে যারা আরবি পড়াতেন তাদের মধ্যেও ঠিক এরকম পিতৃসুলভ একটা আচরণ ছিল, মাতৃসুলভ একটা আচরণ তাদের মধ্যে ছিল। আশ্রয় দিতেন, প্রশ্রয় দিতেন, শেখাতেন, এবং যার মধ্যে যে গুণাবলীটি রয়েছে, কেউ হয়তো ভালো বাংলা বলতে পারে, কেউ হয়তো ভালো অঙ্ক করতে পারে, কেউ হয়তো খুব ভালো স্পোর্টসম্যান, শিক্ষকরা এই মেধাগুলো প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে তারা বাছাই করতেন এবং সেইভাবে তাদেরকে প্রমোট করতেন, আমরা সেভাবে দেখেছি। এবং ও কারণে কেউ হয়তো পরবর্তীতে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, ছাত্র থেকে ম্যাজিস্ট্রেট হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু শিক্ষকদের প্রতি সেই শ্রদ্ধাবোধ কখনো যায়নি। কিন্তু এই গত ১৫ মাসে আমরা দেখলাম যে আমাদের সেই শিক্ষক সমাজকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, তাদেরকে যেভাবে শারীরিকভাবে চড় থাপ্পড় মারা হয়েছে, বেদম প্রহার করা হয়েছে, চেয়ার থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে, লাথি দিয়ে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে পিটানোর জন্য মানে রীতিমতো দাবড়ানি দেওয়া হয়েছে। অনেক শিক্ষক প্রাণ বাঁচানোর জন্য যেভাবে দৌড় দিয়েছেন, পিছনে যদি আপনাকে 10টা শুয়োর কিংবা 10টা পাগলা কুকুর আপনাকে তাড়া করে, তখন মানুষের মধ্যে যে ধরনের একটা প্রাণ ও ভয় তৈরি হয়, গত 15 মাসে এরকম অনেক দৃশ্য দেখতে পাবেন যে আমাদের শিক্ষক মণ্ডলীরা ওইভাবে প্রাণ ভয়ে দৌড় দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা, আমি শুধুমাত্র একটা জিনিস বললাম, যেটা আমাদের সমাজের যে বিবর্তন, সেই বিবর্তনটিকে একেবারে মানে প্রাগৈতিহাসিক যুগ, যখন মানুষ উলঙ্গ থাকতো, যখন যৌনতার কোনো বাধা ছিল না, তারপরে খাবার দাবারের মধ্যেও কোনো বাধা ছিল না, কাঁচা মাংস খেত মানুষ, এই যুগটিকে বলা হয় প্রাগৈতিহাসিক। মানে যেদিন থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে তার আগের জমানা, যেটার ইতিহাস আমাদের জানা নেই। আমরা কল্পনা করতে পারি তারা গাছের ডালে শুয়ে থাকতো বন্যপ্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য, বন্যপ্রাণীর মাংস খেত, কাঁচা মাংস, এবং তখনও অস্ত্র আবিষ্কার হয়নি, পাথর দিয়ে গুটিয়ে গুটিয়ে, লাঠি সোঁটা দিয়ে তারা প্রাণের শিকার করতো। এই যুগটিকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ, এবং ওই সময়টা ছিল মাতৃতান্ত্রিক সমাজ। তো আমরা এই গত 15 মাসে আমাদের জীবনের অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটার সঙ্গে কোনো ইতিহাসের মিল পাবেন না। ইতিহাসের আগের যে সেই প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, সেই প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা আমাদের এই সমাজে ফিরে এসেছে। এভাবে চলতে চলতে 2025 সনের যে ডিসেম্বর মাস, এটি যখন শুরু হলো, এই ডিসেম্বর মাসে একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো, এবং সেই ঘটনা ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা উসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড বা মৃত্যু। তো এই হত্যাকাণ্ড বা মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে অন্য যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার রেশ আরও বহুদিন যাবে। এরপরে হঠাৎ করে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিলেন, এবং তিনি 25 তারিখে বাংলাদেশে এলেন। তার আসার পরে 25, 26, 27, 28 এই 3 দিন বাংলাদেশে, 25, 26, 27, 28 মোট 4 দিন সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, এটা বিএনপির লোকও কল্পনা করতে পারেনি, আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা তো একেবারেই কল্পনা করতে পারেনি। পুরো রাজনীতির যেটিকে বলা হয় কোর্স অফ অ্যাকশন, সেই অ্যাকশনগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে। বিএনপির যারা প্রতিপক্ষ থেকে একটা ব্যালেন্স তৈরি করতো যে আমরা বোধহয় বিএনপির সমান, ফলে সেখানে একটা ভারসাম্য তারা মনে মনে তৈরি করে ফেলেছিল। আর বিএনপি যদিও তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে কখনো রাজনৈতিক শক্তি মনে করেনি, ফলে এখানে একটা চিন্তা চেতনার মধ্যে একটা ভীষণ রকম ভারসাম্যহীনতা। বিএনপির 35% যারা বিএনপির সাপোর্টার, তারা মনে করছেন জামাত, এনসিপি এরা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, দলও নয়, এদের কোনো ক্ষমতা নেই, কাজেই তাদেরকে কোনো পাত্তা দেওয়া বা তাদের সাথে সমঝোতা করা দরকার নেই, আমরা এমনিতেই ক্ষমতা চলে আসবো। তারা কেবলই মাত্র কারোর সাথে সংঘাত, দ্বন্দ্ব বা অহেতুক ঝামেলা না জড়িয়ে বর্তমান সরকার যারা চালাচ্ছে তাদেরকে তোয়াজ করে, তদবির করে একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা তারা চালিয়ে আসছিল। তো তারই ধারাবাহিকতায় যখন তারেক রহমান সাহেব আসলেন বাংলাদেশে, এটাও ঘটনা নাকি দুর্ঘটনা, এটি বিএনপির কোনো সিদ্ধান্ত না তারেক রহমান সাহেবের একক সিদ্ধান্ত? এই যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন, এটার পেছনে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রিন সিগন্যাল, নাকি এটার পেছনে ভারতের গ্রিন সিগন্যাল, নাকি রাশিয়ার গ্রিন সিগন্যাল? এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং এইগুলো নিষ্পত্তি হওয়া খুবই জরুরি। এর কারণ হলো এই বিষয়গুলোর উপরে আগামী দিনের যে বাংলাদেশ নামক রাষ্ট্র, সেই রাষ্ট্রটির শ্রেণী চরিত্র নির্ভর করছে, যেটা বলছিলাম।
তো তারেক রহমান সাহেব আসার পর যেটি হলো, রাজনীতির যে ভারসাম্যটি ছিল এই গত 15 মাস ধরে, সেই ভারসাম্যটি পুরো একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। বিএনপির যারা লোকজন রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন এখন তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাউসগুলো, মিডিয়াগুলো এতদিন এনসিপির তেলবাজি করত, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোরঞ্জনের চেষ্টা করত, আর আওয়ামী লীগের বিষোদ্গার করত এবং বিএনপির ব্যাপারে 50-50। তারা এখন ধরেই নিয়েছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় আসছে, বাকি যে রাজনৈতিক দলগুলো তারা আনাকুম জানাকুম। কাজে তাদেরকে ভুলে গিয়ে একেবারে 100% তারেক রহমান সাহেব বিএনপি বন্দনা, এটিকে এখন বাংলাদেশের সর্বস্তরে শুরু হয়েছে, যা কিনা বিএনপির যারা প্রতিপক্ষ তাদেরকে অপমানিত, লাঞ্ছিত, বিক্ষুব্ধ, ঈর্ষান্বিত করে তুলছে। যারা দুর্বল চিত্তের, বিরোধী পক্ষে যারা দুর্বল চিত্তের, তারা ইতিমধ্যে এলোমেলো হয়ে গেছে, বিরোধী শিবিরে ভাঙন শুরু হয়ে গেছে। এবং আপনারা দেখেছেন যে বিএনপির সঙ্গে যে সকল রাজনৈতিক দলের জোট করার কথা ছিল এবং সে সকল জোটের যারা কর্তা ব্যক্তি, তারা খুব, যাকে বলা হয়, গর্ব নিয়ে তারা বলছিলেন যে আমরা নিজেদের প্রতীকে নির্বাচন করব, স্বতন্ত্র নির্বাচন করব, এবং আমাদের সাথে আসন সমঝোতা হবে কিন্তু প্রতীক থাকবে। কিন্তু এই তারেক রহমান সাহেব আসার পরে তাদের মনে হচ্ছে যে বিএনপির যে জোয়ারে এসেছে, এখানে ধানের শীষের বাইরে অন্য কোনো প্রতীক নিয়ে, সেটা রাজনৈতিক দলের হোক কিংবা স্বতন্ত্র হোক, অন্য কোনো প্রতীক নিয়ে মাঠে দাঁড়ানো যাবে না। থানা, পুলিশ প্রশাসন কেউ তাদের সঙ্গে কথাও বলবে না, নেতাকর্মীরা তাদেরকে পাত্তা দেবে না, এবং জনগণের সামনে যদি তাদেরকে রাম ধোলাই করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষ যদি তাদের উপর জুলুম অত্যাচার করে, তাহলে তাদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসবে না। ফলে বিএনপির বাইরে বেশ কয়েকজন নেতা তারা তাদের দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করে ফেলেছে, যেটা আমরা কল্পনা করতে পারিনি। আমরা আসন সমঝোতা যে প্রেডিকশনগুলো করেছিলাম গত কয়েক মাস ধরে, যে বিএনপি হয়তো 100 সিট ছেড়ে দিবে, তাদের হাতে সেই 200 সিট রাখবে, কিন্তু সেটা দেখা গেল যে বিএনপি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা 6-7টি সিটে ছাড় দিয়েছে, এবং শেষ পর্যন্ত এই 6-7টি সিট থাকবে কিনা তাও মানে সন্দেহের বিষয়। বিশেষ করে আসামা আব্দুর রব, তারপরে মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ কেন যেন এই সময়টিতে বিএনপি থেকে দূরে সরে পড়েছে। তাদের অনেক ক্ষোভ বিএনপির বিরুদ্ধে। অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা ইতিমধ্যে কেউ পুরো রাজনৈতিক তাদের সত্তা, পার্টি বিলুপ্ত করে তারা বিএনপিতে বিলীন হয়ে গেছেন, আর কেউ কেউ আংশিক, অর্ধেক আছেন আর অর্ধেক বিএনপিতে চলে গেছে। ফলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং জোটগত রাজনীতি, এই রাজনীতিতে অভাবিত ঘটনাগুলো ঘটছে এবং ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এবং যখনই কোনো একটা জায়গাতে ভারসাম্য নষ্ট হয়, তখন সেখানে হয়তো মানে পাহাড়ের মতো কোনো কিছু একটা উঁচু হয়ে ওঠে, অথবা সেখানে হ্রদের মতো, পুকুরের মতো মাটির দেবে গিয়ে একটা কৃত্রিম হ্রদ তৈরি করে বা একটা ন্যাচারাল সেই জলাভূমি তৈরি করে। বিএনপির এই সাইডে যা কিছু হচ্ছে, আবার বিএনপির যেটা অপোজিট সাইড, যেমন জামাত, হেফাজত, চরমোনাই, তারা বিএনপিকে একটি একক শক্তি ধরে বিএনপিকে পরাজিত করার জন্য যেভাবে আশাবাদী হয়েছিল, এখন তারা মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না। পিঠের চামড়া থাকবে না এই কারণে যে তাদের কাছে 2001 থেকে 2006 এই সময়ের যে স্মৃতি আছে, সেখানে জনাব তারেক রহমান সাহেবকে তারা মনে করছেন যে তিনি একজন রাফ এবং টাফ মানুষ, তিনি কোনো কিছু সহজে ছেড়ে দেওয়ার মতো মানুষ নন। তিনি রাজনীতি করছেন গত সেই 17 বছর ধরে, অনেক ভালো ভালো কথা বলছেন, অনেক পরিবর্তন হয়েছেন, পশ্চিমা ধাঁচের চিন্তা চেতনা দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। এগুলো কথার কথা, এগুলো সান্ত্বনা, কিন্তু বাস্তবতা হলো যে তার যে মৌলিক ক্যারেক্টারিস্টিক, তার যে চরিত্র, তিনি কেমন রাজনীতি করবেন, কি করতে পারেন, কি করবেন, ইত্যাদি বিষয়গুলোর একটা পোর্ট্রেট তৈরি হয়েছে 2001 থেকে 2006 সন এই সময়টিতে। আপনারা যারা হিউম্যান সাইকোলজি জানেন,
তারপরে আপনারা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের শরীর গঠনের প্রকৃতি জানেন, তারা নিশ্চিতভাবে বলতে পারেন যে মানুষের যে অভ্যাস, মানুষের যে চরিত্র, মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স কিয়ামতের দিনও পাল্টায় না। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে তারা কিয়ামতের দিন হাসরের নাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবেন। আল্লাহ বিভিন্ন সাক্ষী হাজির করবেন। এমনকি ওই সমস্ত লোকদের হাতের জবান খুলে দেবেন। হাত বলবে যে ও চুরি করেছে, ঠোঁট বলবে ও মিথ্যা কথা বলেছে, যৌনাঙ্গ বলবে ও জেনা করেছে। কিন্তু তারপরে সে মিথ্যা কথা বলবে যে না, আমি এগুলো করিনি। এই হলো মানুষের নফস। তো কাজেই বিএনপি এবং তারেক রহমান সাহেবকে যদি আপনাকে মূল্যায়ন করতে হয় ইন্টেলেকচুয়ালি, তাহলে তাদের যে অতীত শাসন কাল, বিএনপির যে 1991, 2001 এই দুটো শাসনকালকে যদি আপনি ধরেন, তার চাইতে 10% প্লাস মাইনাস হবে, নট মোর দ্যান দ্যাট। আর ব্যক্তি তারেক রহমান সাহেবকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে তার যে 2001 থেকে 2006 ওই সময়টাতে তার যে কর্মকাণ্ড, এটির 10% প্লাস মাইনাস হবে, নট মোর দ্যান দ্যাট। আর যেহেতু তার বয়স হয়েছে, এখন তার বয়স 60 বছর, কাজে এই সময়টিতে তিনি তার যৌবনের মতো এত মানে দুর্গম গতি নিয়ে, দুর্দমনীয় মনোভাব নিয়ে অনেক কিছু করতে পারবেন না। ফলে তার দলকে নিয়ন্ত্রণ করা তার জন্য আসলে সমস্যা হয়ে যাবে। অধিকন্তু অতীতে যেমন তার নিজের দলের মধ্যে একটা ব্যালেন্স ছিল, সেখানে অনেক প্রবীণ প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন যারা এখন নেই। আর এখন যে সকল তরুণ সম্প্রদায় আছেন তারা অতীতের তরুণদের চাইতে ভালো নন, এখানে নিশ্চিত বলা যায়। কোনো দিক থেকেই 2001 সনে যারা তরুণ ছিলেন বিএনপিতে, তরুণ তুর্কি ছিলেন, তাদের যে যোগ্যতা, অভিজ্ঞতা, দেশপ্রেম, শিক্ষা দীক্ষা ছিল, সেই তুলনায় এখন যারা তরুণ আছেন তারা অনেক বিলো স্ট্যান্ডার্ডের। এর জন্য সেই যে গত 17 বছরের দমন পীড়ন যেভাবে জড়িত, অর্থনৈতিক অবস্থা জড়িত, অনেক কিছু, কিন্তু হঠাৎ করে আপনি এই শ্রেণীকে দিয়ে ভালো কিছু করতে পারবেন না। এটা বিএনপির যারা প্রতিপক্ষ, এখন এই তারেক রহমান সাহেবের উপস্থিতি এবং তাকে নিয়ে যে জয়গান হচ্ছে, তার প্রেক্ষিতে তারা বুঝতে পারছে যে পিঠের চামড়া থাকবে না। ফলে তারা এখন জামাতের সাথে থাকতে চাচ্ছে না। চরমোনাই, আমি আজকের দিনে যে ভিডিওটি করছি সেদিনের খবর হলো চরমোনাই জোট করছে না। মামুনুল হক সেও জামাতের সঙ্গে থাকতে চাচ্ছে না। এদিকে এনসিপিতে ভাঙন শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে যে ঘটনাগুলো গত 7 দিনে ঘটেছে, এটার যে ধারাবাহিকতা আগামী দিনগুলোতে মানে এমন অকল্পনীয় যে ঘটনা ঘটবে, সেই ঘটনা আমাদের রাজনীতিকে